নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জাল ভ্যাকসিনের পর জাল ওষুধ অনেকদিন ধরেই আমরা শুনতাম, বারবার শুনতাম। বিভিন্ন সরকারি হসপিটালে বিভিন্ন ধরনের নিম্নমানের নিম্ন কোয়ালিটির ওষুধ পাঠানো হতো এবং আলটিমেটলি তার রেজাল্টটা পেত কারা? সাধারণ রোগীরা। তারা জানতেও পারতো না, এমন অভিযোগ বারবার আমরা পেয়েছি। এ নিয়ে অনেক প্রতিবেদনও আমরা বিভিন্ন সময় করেছি। আপনারাও জানেন, বহু ডাক্তারবাবুরা অভিযোগ করেছেন যে জাতীয় ওষুধ এখানে পাঠানো হচ্ছে সেই ওষুধে রোগ সারবে না, কিন্তু তবু আমাদের কিছু করার নেই, আমরা সরকারি চাকরি করি। তারপরও সরকার শুধরায়নি। আপনি বলুন তো, এই যে মামুনি রুইদাস মারা গেলেন এবং তার সদ্যজাত সন্তান জানতেও পারল না, তার মাকে দেখতেও পারল না। একদিকে সদ্যজাত সন্তান, অন্যদিকে তার মৃত মায়ের দেহ। কেন? কার অপরাধে? কিসের জন্য? কার অপরাধে মারা গেল মামুনি রুইদাস? একজন গ্রামাঞ্চলের অত্যন্ত গরিব ঘরের একজন মহিলা। ইনি তো কলকাতার কোনো বর্ধিষ্ণু পরিবারের মহিলা নন যে তার জন্য সারা কলকাতা উত্তাল হবে, রাত জাগবে। ফলে তো মামুনি রুইদাসের জন্য মানুষ রাত জাগবে না, কিন্তু মামুনি রুইদাসরা হাজারে হাজারে কাতারে কাতারে কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে গ্রাম বাংলায় বেঁচে থাকবেন, কেউ কেউ মরে যাবেন। ভাবুন তো, জাল ভ্যাকসিন নিয়ে এ রাজ্যে পুলিশ নাকি কোনোদিন এফআইআর করেনি। ভাবতে পারেন? মানে আমি শুনলাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলছিলেন যে দেবাঞ্জন দাস যে কারণে ধরা পড়েছিলেন জাল ভ্যাকসিন দেওয়ার জন্য, সেই জাল ভ্যাকসিন কোম্পানির বিরুদ্ধে নাকি পুলিশ কোনো এফআইআর করেনি। কেন করেনি? কিসের স্বার্থ? কোন অর্থনৈতিক স্বার্থ? যদি সব্যসাচী বাবুর তথ্য সত্যি হয় যে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আমাদের কাছে দিয়েছেন, আমি তার বক্তব্য আপনাদের কাছে শোনাবো। দেবাঞ্জন দাস ধরা পড়েছেন, তিনি দীর্ঘদিন ধরে জেল খেটেছেন, কিন্তু যে কোম্পানির জাল ভ্যাকসিন ওষুধ, তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করেনি। নিশ্চিতভাবে সেখানে কোনো অর্থনৈতিক স্বার্থ জড়িত ছিল কিংবা রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম এই কারণে, আপনারা জানেন যে জাল স্যালাইনের কথা উঠেছে। একজন 2-3জন নার্সিং স্টাফ বলেছেন, আমরা কি বাড়ি থেকে স্যালাইন নিয়ে এসেছি যে এই স্যালাইনটা খারাপ বলে সেটাতে ব্যবহার করে আপনার পরিবারের লোকজন মারা গেছে। সংবাদ মাধ্যমে দেখলাম। আপনি সরকারি হসপিটালে যাবেন, কোন বিশ্বাসে যাবেন? আপনি সরকারি হসপিটালে সরকারি ওষুধ নেবেন, কোন বিশ্বাসে নেবেন বলুন তো? যেখানে দাঁড়িয়ে কর্ণাটক থেকে একটা সরকার ছুটে আসে, এ রাজ্যের চোপড়ার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এখানকার ভাসুর, তার ভাদ্যর বউরা যারা স্বাস্থ্য ভবনে বসে থাকেন, সে কোম্পানির নাম নিতে সাহস করেন না। তো সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তার 3 কর্ণধার, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন হচ্ছেন তিনি নাকি বহরমপুরের বাসিন্দা। তো তাঁরা 3 জনে একটা কারখানা চালাতেন, সেখান থেকে স্যালাইন তৈরি হতো। সেই স্যালাইনের ব্যাচ নাম্বার নিয়ে অভিযোগ উঠেছে এবং সরাসরি এর মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে স্বাস্থ্য ভবনে রিপোর্ট পাঠানো হয়। ওই স্যালাইন দেওয়ার পর 6 জনের অবস্থা, কন্ডিশন খারাপ হয়। তখন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি বলেছেন, আমরা 13 জনের টিম পাঠাচ্ছি ইনভেস্টিগেশনের জন্য। 13 জনের টিম তো গেল, কিন্তু সেই মামুনি রুইদাসের দেহটা ফিরে পাবেন? যার অপরাধ হোক, তার কি শাস্তি হবে? যার জন্য এই মৃত্যু হলো, কার জন্য মৃত্যু হলো? আর যদি মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালের গাফিলতি থাকে, তাহলে তার সুপারে কি শাস্তি হবে? তিনি কি জেলে যাবেন? এবং এই এন্টায়ার পর্বটায় যে সংস্থাকে তার প্রোডাকশন বন্ধ রাখার জন্য ড্রাগ কন্ট্রোল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, ইনস্পাইট অফ দ্যাট তারা মেডিসিনগুলো সাপ্লাই দিয়ে গেছেন সমস্ত সরকারি হসপিটালগুলোতে, এবং গতকাল পর্যন্ত সেই ওষুধ চলেছে বিভিন্ন হসপিটালে। তেমনই রিপোর্ট তো সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল আবার ঘটা করে একটা নোটিফিকেশন করেছেন, এই ওষুধগুলো আর এখন ব্যবহার করবেন না। তার মানে 7 তারিখ নোটিফিকেশনের পরও 10 তারিখ পর্যন্ত এই ওষুধগুলো চলতো। মেদিনীপুর মেডিকেল কলেজ আরও এক ধাপ করে তারা বলেছেন যে এই ওষুধগুলো নিয়ে যেগুলো স্টোরে আছেন সেগুলো চালানোর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। ভাবতে পারেন, অর্থাৎ জাল ওষুধ খেয়ে যাক, যা আছে স্টক ক্লিয়ারেন্স করুন। আমি আজকে এই প্রতিবেদনে সরাসরি অপরাধী কাকে চিহ্নিত করা উচিত, এই বিষয়টা নিয়েই ভাবছিলাম। পরিষ্কার বলছি, এই জাল ওষুধ মানুষের দেহে গেছে। কতজন মানুষ জাল স্যালাইন, জাল ওষুধে শেষ পর্যন্ত মারা গেছেন, তার কোনো হিসেব কি, তার কোনো অডিট কি কেউ করতে পারবেন? কেউ করতে পারবেন না, কেউ পারবেন না। যেসব মানুষ সরকারি হসপিটালে মারা গেছেন, কতজনকে এই জাল স্যালাইন বা জাল ওষুধের জন্য মারা গেছেন, আমরা কেউ জানি না। আজকে মামুনি রুইদাস মারা গেছেন, সেটা এবিপি আনন্দ রিপোর্ট করলো,
তখন হুঁশ ফিরল সরকার, তখন স্বাস্থ্য সচিব তিনি 13 জনের টিম পাঠালেন মেদিনীপুরে। এইবার ব্যবস্থা নেওয়া শুরু হবে। দিনের পর দিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ বারবার করে ডাক্তাররা বলছেন যে বিভিন্ন হসপিটালের সুপার এমএসভিপিরা বিভিন্ন ওষুধ নিয়ে, স্যালাইন নিয়ে বারবার অভিযোগ জানিয়েছেন। কিছুদিনের জন্য বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে। কি এমন প্রভাবশালী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস? কে কে মালিকানা আছেন? কত টাকা প্রভাবশালীতে দিতেন? দক্ষিণ কলকাতা কোন পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল? প্রশ্নগুলো তো আসবেই আজকে, এবং সেগুলো আসছেই। এর দায়টা কে নেবে? মামনি রুইদাসের মৃত্যুর জন্য কারোর বিরুদ্ধে তো এফআইআরটা হওয়া উচিত। একটা মানুষ মারা যাবেন, তিনি গরিব হন বড় লোক হন দেখার দরকার নেই। তিনি যদি একজন ডাক্তার যদি ভুল ইঞ্জেকশন দিয়ে কোনো মানুষ মারেন, তাহলে ডাক্তারের বিরুদ্ধে এফআইআর হবে। একটা ওষুধের দোকান যদি জাল ওষুধ বিক্রি করে ইচ্ছাকৃতভাবে, তাহলে সেই ওষুধের দোকানের মালিকের জেল হবে। এই মামনি রুইদাস যার অপরাধে মারা গেলেন, তাহলে তার তো জেল হওয়া উচিত, তার বিরুদ্ধে তো এফআইআর হওয়া উচিত না? গরিব বলে হবে না, তাই তো? এবার তাদের 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা একটা সরকারি কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে মুখটা বন্ধ করা হবে, তাই তো? তাই করবেন তো? স্বাস্থ্য ভবনের কর্তাদের বলছি, নবান্নের কর্তাদের বলছি, কেন স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এফআইআরটা হবে না? প্রশ্ন করেছিলাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে। প্রশ্নের উত্তরে কি বলেছেন বলতে গিয়ে আরো একটা সাংঘাতিক কাহিনী শোনালেন। যদি সত্যি সেটা ঠিক হয় তো সেটা চমকে দেওয়ার মতো ঘটনা। বলছে দেবাঞ্জনকে গ্রেফতার করা হয়েছিল, দেবাঞ্জন দেবটেপ সম্ভবত, জাল ভ্যাকসিনের জন্য, কিন্তু যারা জাল ভ্যাকসিন তৈরি করেছিল বা সাপ্লাই দিয়েছিল তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেনি। শোনালেন সব্যসাচী চট্টোপাধ্যায়, শুনুন। নমস্কার সব্যসাচীদা, সন্ময় বলছি। নমস্কার। নমস্কার, বলুন। বলছি প্রসূতি মৃত্যুতে শেষ পর্যন্ত স্যালাইনের ব্যাপারে আলটিমেটলি প্রশ্নটা উঠলো যে নির্দিষ্ট একটি কোম্পানি স্যালাইন ব্যবহার করে আর শেষ পর্যন্ত এই ভদ্রমহিলার মৃত্যু হয়েছে। মানে দেখুন, আমি আগে বলছিলাম যে পশ্চিমবঙ্গের এই মেডিকেল ইকুইপমেন্টস কেনা, ঠিক আছে, ওষুধ কেনা এবং অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর কেলেঙ্কারির কথা আমরা জানতে পারছিলাম। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যেমন দুর্নীতির কথা আপনি জানেন, তেমনি এই যে মেডিকেল ইকুইপমেন্টস কেনার জন্য যে কর্পোরেশন আছে তাদেরও অসংখ্য দুর্নীতি আছে এবং ওষুধ কেনার ক্ষেত্রে। তা এই যে কিছু কিছু কোম্পানি তারা এরকম বরাত পেয়ে তারা এই ধরনের স্যালাইন দিচ্ছেন, অথচ এবং যেখানে দেখা যাচ্ছে স্যালাইন গুলো ব্যবহার করার প্রশ্নে আমরা দেখছি যে এটা ব্যবহার করা যেতে পারে বলে দেওয়া হচ্ছে, মানে অ্যাপারেন্টলি কিছু বোঝা যাচ্ছে না। কারণ যখন একটা স্যালাইন বটল কেউ দেখেন তখন অন গুড ফেথ প্রত্যেকেই কিন্তু দেখবেন ওর যে ওই এক্সপায়ারি ইত্যাদি ইত্যাদি এগুলো, এইগুলো দেখেই কিন্তু তাদেরকে ওটা ব্যবহার করার যোগ্যতা অর্জন করতে হবে, মানে অ্যাজিউম করে নেওয়া যায় ব্যবহার করা যাবে কি যাবে না। তার মানে এখানে অন্য কোনো ঘটনা ঘটছে। তাহলে যখন বলা হচ্ছে ওটা চালানোর জন্যই একজনের মৃত্যু হচ্ছে, তার মানুষের উপর কি আমরা এগুলো প্রয়োগ করছি? সরকার কি এই ধরনের একটা মেকানিজম তৈরি করতে চাইছেন? এইটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে। 2, এই যে সমস্ত দুর্নীতি কেলেঙ্কারি, অভয়াকাণ্ডের পর যেটা আসছিল সবচেয়ে বড় কথা যে অসংখ্য কেলেঙ্কারি এই স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরকে কেন্দ্র করে, এই কেলেঙ্কারি কি আরো একটা কেলেঙ্কারির দরজা খুলছে যেটার তদন্তর প্রয়োজন আছে ইন ফিউচার? আমাদের ভাবতে হবে। এবং সেক্ষেত্রে কি নারায়ণ স্বরূপ নিগমের মতন অফিসার তিনি কি তার দায় এড়াতে পারেন? অর্থাৎ ডাক্তারবাবুদের ওই যে তলা থেকে উপর মুখ্যমন্ত্রী যাদেরকে ছুঁলেন না, নারায়ণকে ছুঁলেন না, বাকি সবাইকে একটু একটু করে উনি ওনার মতন করে তাদেরকে প্রাইস পোস্টিং করিয়ে দিলেন পেনাল্টি দেওয়ার নাম করে। এই ভদ্রলোকের সাথে কি আছে যে ওটাকে শোয়া যাচ্ছে না? এইগুলো তো প্রশ্ন মানুষের মধ্যে আসবেই। আপনি দেখুন সব্যসাচী, আমি দুটো উল্লেখ করছি। রাজ্য সরকার আজকে একটা নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকার মধ্যে সেই সংস্থার নামটা অনুল্লেখিত, অর্থাৎ সংস্থার নামটা উল্লেখ করেনি। উল্লেখ করবে না তো, উল্লেখ করতে মানে ওদের তো মানে আপত্তি তো এই জায়গায়। এখন সেক্ষেত্রে তারা বলবেন যে সংস্থার নাম উল্লেখ করার আপত্তি আছে, তো পাবলিক তো জানবে যে কে এই অপরাধের সাথে যুক্ত হয়ে পড়লেন, সংস্থার নাম জানবো না কেন? আচ্ছা, আরেকটা তথ্য দিই আপনাকে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা বলেছেন যে মাঝে মাঝেই স্বাস্থ্য ভবন প্রশাসনকে, সুপার, বিএমওএইচ তারা জানিয়েছেন যে এই ধরনের স্যালাইনের মধ্যে এ ধরনের
জালিয়াতি তাদের নজরে আসছে। কিছুদিনের জন্য ওই কোম্পানি সাপ্লাই বন্ধ থেকেছে, আবার রিজুম করা হয়েছে। তার মানে কোম্পানির মধ্যে কেউ এমন কোনো ব্যক্তি আছেন বা এমন কোনো ম্যাজিক আছে যে সাপ্লাই বন্ধ করলেও সাপ্লাই চালু করে দেওয়া যায় খুব সহজেই। আপনাকে এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট অ্যাডিশন করি। সম্ভবত 2023-এর ফেব্রুয়ারি মাসে রিপোর্টটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল যে এতে আইডেন্টিফাই করা গেছে যে যেখানে কয়লা পাচারের 500 কোটি টাকা মেডিসিনে ঢুকেছে, এই মেডিকেল ব্যবসার মধ্যে মেডিসিনের মধ্যে ঢুকেছে, তার ডকুমেন্ট ইডির হাতে আছে। আমি আপনাকে বলি যে টাকা দিয়ে কোন টাকা কোথায় ঢুকেছে হয়তো এটা প্রমাণ করা একটু মুশকিল হবে, কিন্তু যেটা দিয়ে প্রমাণ করা খুব সহজে যায় সেটা হচ্ছে যে এরকম বেশ কিছু কোম্পানি তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তারা সাপ্লাই করে থাকেন গভর্নমেন্টকে, এবং এটা সাপ্লাই করার জন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, তাদের সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। আপন ফুলফিলিং দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দে সাপ্লাই দি materials to the government including the medicines and all, তো গভর্নমেন্ট হসপিটালস। তাহলে এই যে পুল, এইখানে কারা সাপ্লাই করছেন তার তো তালিকা এমনি আছে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, আমি আপনাকে একটা কথা বললে বুঝতে পারবেন। মানে আপনার মনে আছে 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাসের মধ্যে, জুন মাস জুলাই মাস নাগাদ কলকাতায় একটি ঘটনা ঘটেছিল, সেটা কসবায় জাল ভ্যাকসিন কাণ্ড, মনে পড়ছে? আমরা সবাই তখন এই জাল ভ্যাকসিন কাণ্ডর বিরুদ্ধে কথা বলছিলাম, বলতেই হতো, কারণ এই জাল ভ্যাকসিন কোথা থেকে এলো, ফেক ভ্যাকসিন, জাল ভ্যাকসিন, ভুয়ো ভ্যাকসিন কে দিচ্ছে? জোরে বলুন। এবং আপনার মনে আছে সেই সময় দেবাঞ্জন দেব বলে একটি ছেলে, যার কথা আমরা সামনে যাকে দেখেছিলাম। আমি পরবর্তী সময়ে এই মামলার কাগজপত্র ঘাঁটতে গিয়ে দেখি যে কলকাতা পুলিশ এই ঘটনায় দেবাঞ্জন 3 বছরের জন্য জেল ফেল খেটে ইদানিংকালে বেরিয়েছেন, তার রাইট অনুযায়ী তিনি বেরিয়েছেন, যে আমরা জানি বেল ইজ এ রাইট। কিন্তু যে কোম্পানিগুলো সাপ্লাই করে থেকেছেন ভ্যাকসিন, একটি কোম্পানিকেও কিন্তু এই বিচারের আওতায়ভুক্ত করা হয়নি। এবং এত বড় তদন্ত, যে তদন্তকে সম্পূর্ণভাবে চাপা দেওয়া হয়েছিল সেই সময়, এবং ফর এ ম্যাটার অফ ফ্যাক্ট জাল ভ্যাকসিনের কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা করেনি পুলিশ, জনের বিরুদ্ধেও কিছু হয়নি। এবং সবচাইতে বড় কথা, এই যে ঘটনা ঘটার পর দেবাঞ্জন দেব বেরিয়ে সে মামলা করে বলছে এখন যে এই ঘটনার তদন্ত চাই সিবিআই, সে মামলা পেন্ডিং আছে হাইকোর্টে। তার মানে আমি এটাই বলবার চেষ্টা করছি যে, এবং স্পেসিফিক্যালি এই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটে সরাসরি উল্লেখ করা হয়েছিল কলকাতার তৎকালীন একজন পুলিশ অফিসার, সম্ভবত নাম মুরলীধর, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ যে তৃণমূলের কিছু মন্ত্রীতন্ত্রীদের কথায় প্রভাবিত হয়ে তিনি এই এভিডেন্স ট্যাম্পার করেছেন। ইডি এই অবজারভেশন দিয়েছিল। মানে আপনার কথা অনুযায়ী দেবাঞ্জন দেবের ধরা পড়ার সময় সেই ভুয়ো ভ্যাকসিন সাপ্লাইকারী যারা মানে প্রোডাকশন করেছে তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ কোনো এফআইআর করেনি? না। আর ইউ শিওর? একদম। কি বলছেন সব্যসাচী? অর্গানাইজার হিসেবে দেবাঞ্জন দেবকে শুধুমাত্র গ্রেফতার করা হয়েছিল এবং কিছু লোকজনকে তাদের সাথে। জাল ভ্যাকসিনের প্রস্তুতকারকের বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা করেনি? ওই দেবাঞ্জনকে দেখিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কারা সাপ্লাই করছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, তদন্তই হয়নি, রিফ্লেকশনই নেই। কেউ গিয়ে কমপ্লেন করেছে, তারা বলেছে যে আমরা দেখলাম দেবাঞ্জন দেব বলে একজন এরকম নাম পড়েছে, আমরা তাই এফআইআর করতে চাইছি। মানে আপনার কথা যদি সত্যি হয় তো চমকে যাওয়া তথ্য। আমি আপনাকে এই তথ্য দেওয়ার জন্য, এবং সেই ঘটনাতে যাদের যাদের নাম আছে ইডি চার্জশিটে, আপনি চিন্তা করতে পারবেন না, আমি প্রয়োজন পুলিশের চার্জশিটের কপিও দিতে পারি আপনাকে। পাঠাবেন তো, একটু চর্চা করবো এটা নিয়ে। অনেক ধন্যবাদ সব্যসাচী দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।